প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাতকানিয়া অনলাইন স্কুল বাজারিয়া উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে। গত ক্লাসে আমরা আলোর প্রতিফলনে শেষ করছি, আজকে আমরা আলোর প্রতিসরণ শুরু করব। দুইটাই আলোকীয় ঘটনা, আলোকের অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা সবাই জানো এটা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়ে আলোচিত হয় এবং পাঁচটি নাম হচ্ছে আলোর প্রতিসরণ। তো শুরুর আলোচনা বেসিক আলোচনা, যেগুলো না করলে পরবর্তী আমরা আলোর প্রতিসরণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বুঝতে পারবো না। এই জন্য এই প্রথম ক্লাসটা হচ্ছে আলোর প্রতিসরণের বেসিক কনসেপ্ট। অনেক কিছু তোমরা আগে একটু করে জানতেও পারো, আবার অনেকে নাও জানতে পারো, সেই জন্য এই ক্লাসটা না। আর এই ক্লাসটা ফলশ্রুতি হিসাবে পরবর্তীতে যে বিষয়গুলো লক্ষ্য করছে বিদ্যুৎ অবস্থাতে যে আলোর প্রতিসরণ জড়িত বিজ্ঞান গঠন, তারপর আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করতে পারবো। আর সঙ্গে কথা না বাড়িয়ে মূল কাজে যাই। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা জানি যদি পদার্থবিজ্ঞানের ভাষায় যদি না বলি, প্রতিসরণ মানে বোঝা যাবে কোনো কিছু থেকে সরে গেছে, কোনো কিছু থেকে পড়ে গেছে, কোনো কিছু থেকে একদিক দিয়ে এসে অন্য দিক দিয়ে গেছে, এই জিনিসটাই বোঝা যাবে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এই আলোর প্রতিসরণ বিষয়টা সুনির্দিষ্টভাবে কী করানো হয়, বোঝানো হয়, বুঝে থাকি। আমরা সেই জিনিসটা একটু জানবো, আর তারপর আমরা সংজ্ঞায় যাব। একটা বৃহত্তর আলোচনা করলাম দুইটা মাধ্যমে। এটা হচ্ছে মাধ্যম 1, প্রথম মাধ্যম। এটা হচ্ছে মাধ্যম 2। এখানে একটা অভিলম্ব অঙ্কন করলাম, লম্বা একটা অভিলম্ব অঙ্কন করলাম। দেখো এখানে আলো এবার লম্বা প্রবেশ আপত্তি হতে পারে, কিন্তু লম্বা আপত্তি হলে সেটা লম্বা পেয়ে যাবে, প্রতিসরিত হয়ে যাবে। হ্যাঁ, তো এটাতে এই জিনিসটাই হচ্ছে আমাদের ওই যে অন্য ভাষায় বোঝানো যে বিষয়টা, সেটা মানে যেভাবে গেল সেভাবে চলে গেল, সরল বোঝানো যায়। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় আলোর প্রতিসরণটা বোঝানোর জন্য আলোকে তির্যকভাবে আপত্তি করতে হবে, তো মাধ্যম 1 থেকে মাধ্যম 2 এর বৃহত্তরে অঙ্কিত অবিলম্ব অবিলম্বটা আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে একটা নির্দিষ্ট কোণ করে অবিলম্বে ওই যে অবিলম্ব এবং বৃহত্তর যে বিন্দু মিলিতেছে সেই বিন্দুতে এসে আপতিত হয়েছে। এই আপতিত রশ্মিটা এমনি সাধারণত এইভাবে যাওয়ার কথা। যদি আমরা সরল মধ্যে যে বিষয়টা বুঝি সেটা যদি হয়ে থাকে, কিন্তু দেখা গেল এটা মাধ্যম 1, মাধ্যম 2, এটা যদি হালকা হয়, এটা যদি ঘন হয়, এই জন্য মাধ্যম 2টা বিন্দু বোঝাচ্ছে। এই জন্য 1, 2 বোঝানো হবে সেটা, অর্থাৎ এই মাধ্যম এবং এই মাধ্যম পরস্পর একটা অপর থেকে কি, অর্থাৎ ঘন এবং হালকা, এই এক ধরনের একটা বিষয় এখানে জড়িত আছে। তো আলো যখন হালকা মাধ্যম থেকে আসতেছে এবং বৃহত্তরে এসে অবিলম্বের সাথে একটা নির্দিষ্ট কোণ করে আপতিত হয়েছে, সেক্ষেত্রে আলো আর এভাবে যেতে পারে। হালকা মাধ্যম থেকে যখন কোনো মাধ্যমে আলো আপতিত হয়, প্রতিসরণের ক্ষেত্রে সেটা আলো তার দিক পরিবর্তন করে, আলো কি আসবে, অবিলম্বের দিকে দেখে আসবে, অবিলম্বের দিকে দেখে আসবে। এই যে আলো যেভাবে যাওয়ার কথা সেভাবে না গিয়ে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যাওয়ার ক্ষেত্রে মাধ্যমের ঘনত্বের কারণে আলো যখন তার দিক পরিবর্তন করে, এই আলোকীয় ঘটনাকে বলা হয় আলো প্রতিসরণ। তাহলে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। তাহলে এটা একটা কোণ উৎপন্ন করলো, এটা হচ্ছে থিটা আই আপতন কোণ, আর এটা হচ্ছে থিটা আই, এটা প্রতিসরণ।
এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারি, অবিলম্বের সাথে আপত্তি রশ্মি যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন। এটা কি আপতন। আর এই যে অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ উৎপন্ন করলো এটাকে বলা হবে প্রতিসরণ। প্রতিসরণ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমরা কতগুলো রাশি সম্পর্কে জানতে পারলাম। হ্যাঁ, এই যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার বিভেদতলে আলো তার দিক পরিবর্তন করে। এই আলো দিক পরিবর্তন করার যে ঘটনা সেটাকে বলা আলো প্রতিসরণ। এখন এই আলো প্রতিসরণ ঘটনায় বোঝা যাচ্ছে এই যে অবিলম্বের সাথে আপত্তি রশ্মি কোণ উৎপন্ন তার আপতন কোণ, আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে কোণ উৎপন্ন তার হচ্ছে প্রতিসরণ কোণ। আর এই যেটা আপত্তি রশ্মি এটা প্রতিসরিত রশ্মি। এখন আলো এটা হচ্ছে অবিলম্ব এবং আলো যেদিকে যাওয়া দরকার সেদিকে না, আলো যেদিকে পরিবর্তন হচ্ছে আলো প্রতিসরণ। কিন্তু বিষয় হচ্ছে এখানে হালকা মাধ্যম থেকে যখন গণমাধ্যমে যায় প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে আসবে, আর গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন আলো রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আমরা একটু এগুলো মনে রাখবো, অর্থাৎ হালকা থেকে যখন গণতে যাবে অবিলম্বের কাছে চলে আসবে, আর গণ থেকে যখন হালকাতে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। বিষয়টা এরকম, আমরা যখন হালকা মাধ্যম বলতে বুঝবো যে যানজট মুক্ত রাস্তা, কোনো যানজট নেই, ফাঁকা রাস্তা, সেক্ষেত্রে যাওয়া কোনো নির্দিষ্ট জায়গায় যেতে গিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো, তার মানে অবিলম্বের কাছে চলে আসবো। হালকা থেকে যাওয়ার ক্ষেত্রে আলো রশ্মি যে মাধ্যম থেকে যাচ্ছে সেটা যেরকম সেটার উপর ভিত্তি করে আমরা প্রতিসরিত রশ্মি কোন দিকে যাবে একটা শর্টকাট মেথড দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করবো। সেটা হচ্ছে হালকা থেকে যাওয়ার ক্ষেত্রে যে যানজট মুক্ত রাস্তা, খুব সহজে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো। তারপর তাড়াতাড়ি যাওয়া মানে অবিলম্বের কাছে চলে আসে, কাছে তাড়াতাড়ি যেতে পারা, কাছে চলে আসে। আর যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তাহলে যানজট যুক্ত রাস্তা যেখানে আমি সকল চেষ্টা করবো তাড়াতাড়ি যেতে পারবো না, আমার যানজটগুলো ওভারকাম করে যেতে হবে, সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ গণ যানজটপূর্ণ তার মানে দূরে যেতে হবে, সময় লাগবে, অনেক দূর থেকে দূরে যেতে হবে, তার মানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। বিষয়টি তাহলে আমরা আলো প্রতিসরণ সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা সংজ্ঞা দিতে পারবে। সেটা হচ্ছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলো আপতিত হয় তখন প্রতিসরিত হওয়ার সময় আলো তার দিক পরিবর্তন করে, আলোর এই দিক পরিবর্তন করার ঘটনাকে কি বলা হয়? আলো প্রতিসরণ বলা হয়। এবার আসলে প্রতিসরণ সূত্র আমরা এখান থেকে সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা দেখো তো, এই যে আলো যখন এখানে আপতিত রশ্মি অবিলম্বের এই বিন্দুতে যখন আপতিত হয় তখন প্রতিসরিত হয়ে এসে এই পথে যাবে। তার একটা জিনিস খেয়াল করতো, আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি এই একই বিন্দুতে, দেখো তো অবিলম্ব এই বিন্দুতে গেল, আপতিত রশ্মি এই বিন্দুতে এসে পড়লো, আর সেই বিন্দু থেকে প্রতিসরিত রশ্মি গেল। তাহলে এই যে বিন্দুটা সাধারণ বিন্দু নির্দেশ করতেছে, এই যে আলোর প্রতিসরণের দুইটা সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে এই বিন্দুটাকে গুরুত্ব দেওয়া মতো একটা কথা, এটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি অবিলম্ব বিভেদ তলে সেই বিন্দু দিয়ে প্রতিসরিত রশ্মি হয় এবং সেটা হচ্ছে আলোর প্রতিসরণের প্রথম সূত্র। এবার আসলে দ্বিতীয় সূত্র, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। বিষয়টা বলতে হবে এভাবে করে ক্লিয়ার করতে, আমাদের বই এবং বর্তমান বইয়ে জিনিসটা ক্লিয়ার করে বলা হয়। বলতে হবে নির্দিষ্ট এক জোড়া মাধ্যম, দেখো এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, তাহলে এক জোড়া মাধ্যম কি হলো? এক জোড়া মাধ্যম, এক জোড়া মাধ্যম এবং নির্দিষ্ট কোণের আলো, নির্দিষ্ট কোণের কি হতে হবে? নির্দিষ্ট কোণের আলো হতে হবে। যে কোনো কালারই নিতে পারে কিন্তু বর্ণটা একটাই হতে হবে, সাদা হলে সাদা, কালো হলে কালো, লাল হলে লাল, এইরকম। তাহলে নির্দিষ্ট কোণের একটা আলো রশ্মির জন্য এবং একজোড়া নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখলো যে, বিশেষ করে যে বিজ্ঞানীর কথা না বলে না, বিজ্ঞানী সোনাই আলোর প্রতিসরণ বিষয়টা তিনি সর্বপ্রথম সূত্র আকারে নিয়ে আসছে এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টা উনি তার সূত্রে আলোকে সমাধান করছে। সেটা হচ্ছে নির্দিষ্ট একজন নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট কোণের আলোর জন্য আপতন কোণের সাইন। তাহলে এই যে আপতন কোণ হচ্ছে থিটা, তার সাইন মানে কি? সাইন থিটা। এবং প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন হচ্ছে কি? সাইন থিটা। এই তাদের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, তাদের অনুপাত হচ্ছে কি? একটা ধ্রুবক সংখ্যা। তাহলে বিজ্ঞানী সবাই বলবো কি, একজন নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট কোণের আলোর জন্য আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এটাকে বলা হয় আলো প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এই যে এখানে পরবর্তীতে যে ধ্রুবকের কথা বললো সেটাকে বলা হয় প্রতিসরণ। কি বলা হয়? প্রতিসরণ বলা হয়।
এবং এটাকে পরবর্তীতে আমরা লিখতে পারি এখান থেকে একটা গাণিতিক প্রক্রিয়া করলে আনুপাতিক রাশি থেকে যখন ভগ্নাংশ রাশিতে চলে যাবে তাহলে সাইন থিটা আই ডিভাইড করতে হবে অনুপাতের প্রথম রাশি উপরে অনুপাতের দ্বিতীয় রাশি নিচে সাইন থিটা সমান কি হবে এই যে প্রতিসারণ করবে একটা গ্রিক লেখা ইটা দ্বারা প্রকাশ করা এটাকে বলা হয় প্রতিসারণ করা এবং এটাকে বলা হয় বিজ্ঞানী সনদের আলোক প্রতিসরণের দ্বিতীয় সূত্র বলা হয় অর্থাৎ উনি সর্বপ্রথম এই যে আলোক কোণের সাথে প্রতিসরণ কোণের একটা সম্পর্ক ত্রিকোণমিতি আকারে এবং তার সাথে আলোর একটা গুরুত্বপূর্ণ একটা ধ্রুব রাশির সাথে সংমিশ্রতা করেন এবং সেটাকে বিজ্ঞানী সনদে সর্বপ্রথম করেন এবং তার বিষয়টা এভাবে দাঁড়াচ্ছে এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বন্ধে নির্দিষ্ট বন্ধের আলো আমরা একজন নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আলো প্রতিসরণের ক্ষেত্রে দেখা গেছে আর আপাতত কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের মধ্যে একটি ধ্রুব সংখ্যা এবং এই ধ্রুব সংখ্যাকে প্রতিসরণ বলা হয় এবং সেটা ম্যাগনেটিক বা এভাবে চলে আসছে। এখন কথা হচ্ছে যদি এই যে মাধ্যম যে দুটা মাধ্যম আমরা দিলাম তাদের আলাদা আলাদা যদি প্রতিসরণ চিন্তা করি তাহলে এই সম্পর্কটা দাঁড়াবে আমরা একটু লিখি এখান থেকে যে সম্পর্কটা আমরা পাবো সেটা একটু লিখি প্রথম মাধ্যমে যদি এটা যদি প্রতিসরণ নিটা 1 হয় এটা যদি নিটা কি হয় 2 হয় তাহলে ক্ষেত্রে এটা হবে নিটা 1 সাইন থিটা আই সমান নিটা 2 সাইন থিটা অর্থাৎ দুটা ভিন্ন মাধ্যমের ক্ষেত্রে ভিন্ন প্রতিসরণের আলোকে যদি আমি সনদের সূত্রটাকে এই গাণিতিক রূপ থেকে যদি আমরা লিখি তাহলে বিষয়টি দাঁড়াবে অর্থাৎ ঠিক এখান থেকে এই বিষয়টি দাঁড়াবে অর্থাৎ প্রথম মাধ্যমে প্রতিসরণ নিতে হয় আমাদের নিটা যৌগ যদি হয় এক্ষেত্রে এই সম্পর্কে আমরা এটা অর্থাৎ সনদের সূত্রে আলো প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে এই ব্যাপারটা আমরা জানতে পারি আমরা আলোর প্রতিসরণ জানা প্রতিসরণের সূত্র জানা প্রতিসরণটা জানা এবার এই জিনিসটা থেকে আলোর প্রতিসরণ থেকে একটা এক্সটেনশন জিনিস আমরা এখান থেকে আমরা জানতে পারবো অর্থাৎ আপাতত কোণের মানটাকে চেঞ্জ করার মাধ্যমে প্রতিসরণের মানটা প্রতিসরণের কোণটা একটা ভিন্ন রূপ ধারণ করে যেটা আমরা পূর্ববর্তী ক্লাস আলোচনা করে আসছি অর্থাৎ প্রতিফলন সেই প্রতিফলনটা আমরা এখান থেকে পাবো প্রতিসরণ থেকে কীভাবে পাবো সেটি আমরা একটু জানার চেষ্টা করবো তো আমরা একটু চিত্রের সাহায্যে যে জিনিসটা সমাধান করবো একটু সবাই লক্ষ্য করুন ঠিক আমরা দুটা মাধ্যম দেব দুটা মাধ্যমে বিভক্ত নেব একটা অবিরাম বন্ধ করবো হ্যাঁ এটা গণ একটা হালকা নিলাম তো সেক্ষেত্রে আলো যখন এই যে আপতিত রশ্মি এই আপতিত রশ্মির জন্য যদি আলো প্রতিসরণ চিন্তা করি ঘন থেকে হালকাতে যাচ্ছে তার অবিলম্ব থেকে দূরে সরে যায় অবিলম্ব থেকে দূরে সরে যায় এটা হচ্ছে আলোর প্রতিসরণ এখন এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ হলো এটা এবার আপতন কোণ যদি আমি বাড়াতে এইরকম একটা বাড়ালাম তখন প্রতিসরণ রশ্মি হয়ে গেল বিভক্ত বেশি চলে যাবে একটু খেয়াল করো আপতন কোণের এই মানে আলো প্রতিসরিত হয়ে গেল ঘন থেকে হালকাতে যাচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে গেল আপতন কোণটাকে যখন আরো বাড়ালাম অর্থাৎ এই যে আপতিত রশ্মি যখন বড় করলাম আপতন হলো এটা এই আপতন কোণের জন্য আলো প্রতিসরিত হওয়ার ক্ষেত্রে সে বিভেদ্যর বরাবর হবে অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য আলো বিভেদ্যর বরাবর হবে এটাকে বলা হয় সম্পর্ক বা কাণ্ড অর্থাৎ আমি আবার বলতেছি আলো যখন কোনো মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে আপতন কোণের যে মানের জন্য আলো প্রতিসরিত হয়ে যাবে কোন বিভেদ্যর বরাবর অর্থাৎ প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি প্রতিসরণ কোণ কি হবে 90 ডিগ্রি হবে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় যে আপতন কোণের জন্য তাকে বলা হবে ক্রান্তিক কোণ বা সম্পর্ক তাই থিটা আর থিটা সি দ্বারা থিটা সি দ্বারা প্রকাশ করা হয় এবার আসো এর পরবর্তী একটা যদি আমরা অবস্থা নিই তাহলে এখনো পর্যন্ত প্রতিসরণ এটা প্রতিসরণ এটা বিভেদ্যর মানে নিউট্রন এরপর যদি আপতন কোণটাকে যদি আরো একটু বড় করি তাহলে আলো তার ওদিকে যাওয়ার সুযোগ নেই একই মাধ্যমে ফিরে আসে এই যে আপতন কোণের এই মানের জন্য আলো একই মাধ্যমে অবিলম্বের বিপরীত পাশে ফিরে আসে এই ঘটনাটা কি আমরা পূর্ববর্তী ক্লাসে যে এটা পড়ছিলাম আলোর প্রতিফলন সেটাই না এখানে পাওয়া গেল কোথায় থেকে পাওয়া গেল আলোর প্রতিসরণ থেকে এই জন্য আমি আগে বলছিলাম আলোর প্রতিসরণে
তারই একটা উচ্চতর ব্যাপার, তার থেকে ভিন্নতর একটা ব্যাপার, যেটা আপতন কোণের ভিন্নতার কারণে চেঞ্জেবল কোণের মানের বৈদ্যুতিকজনিত কারণে আমরা পূর্ববর্তীদের একটা জিনিস এখানে পাই এবং প্রতিফলনে পাই। কিন্তু এক্ষেত্রে পূর্ণপ্রান্তরের প্রতিফলন বলার কারণে হচ্ছে এখানে পুরো জিনিসটাই ফিরে আসে, কিছু জিনিসও দিকে যায় না, কিছু জিনিস উদা হয়ে যায় না, পুরো জিনিসটাই একই দিকে ফিরে আসে। পূর্ণপ্রান্তরের তাহলে পূর্ণপ্রান্তরের প্রতিফলন কমপ্লিট করতে গিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা বেশি জানতে পারবো, সেটা হচ্ছে সম্পর্ক ক্রান্তি, অর্থাৎ আপতন কোণে গণমাধ্যম থেকে আমার মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে আপত্তি রশ্মি প্রতিশোধিত হবে। ঠিক আছে, অভিনন্দন প্রতিশোধ হবে গণমাধ্যম থেকে আমাকে যাওয়ার ক্ষেত্রে। আমি আবার বললাম সরকার ম্যাটার গণমাধ্যম যানজটপূর্ণ রাস্তা এবং সেই ক্ষেত্রে তুমি সরাসরি খুব দ্রুত কোনো জায়গায় যেতে পারবে না, সময় লাগা মানে হচ্ছে দূরে চলে যাওয়া, বেশি সময় লাগা দূরে চলে যাওয়া, অবিলম্ব থেকে দূরে চলে যাওয়া। কিন্তু আন্দোলনের মাধ্যমে দাঁড়ানো দেখা গেল সেটা বৃহত্তর বর্গ অর্থাৎ প্রতিশোধক 90 ডিগ্রি হবে। প্রতিশোধক 90 ডিগ্রি হল যে আবেদন করবে তাকে ক্রান্তিগুলো সমর্থন করা, তাকে টিকা সিজার বলে, সি মানে ক্রিটিক্যাল, টিকা মানে একটা ল্যান্ডার অফ ক্রিটিক্যাল। এখন আন্দোলনটা যদি আমি আরো একটু বড় দেখি, সেক্ষেত্রে দেখা গেল আরো মাধ্যমে গেল একটি মাধ্যমে ফিরে আসলো এবং প্রতিফলন হলো, তার মানে পুরোটাই ফিরে আসলো, এই জন্য এটাকে পূর্ণপ্রান্তরের প্রতিফলন বলা হয়। এখন আমরা দেখি পূর্ণপ্রান্তরের প্রতিফলনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার হয়ে থাকে, যেটা আমরা হয়তো কেউ জানি। তার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে এই রঙ। এই যে আকাশে আমরা দেখি বৃষ্টি পরবর্তী সময় অথবা মেঘলা এবং রুদ্রাচল এই সময়ে, বৃষ্টি ফুটার উপরে আলো রশ্মি অর্থাৎ সূর্যের আলো করার মাধ্যমে পূর্ণপ্রান্তর প্রতিফলনের সাহায্যে আকাশে কি হয় 7 রঙের একটা চক্র দেখা যায়, যেটাকে আমরা রঙ বলে, এবং তার মানে সেটা পূর্ণপ্রান্তর প্রতিফলনের একটা ফলে। এবার আসো মরিচিকা, আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি কারণ এগুলো তোমাদের ক্লাস 8-এ বিজ্ঞান ছিল এই জন্য। আর মরিচিকা ব্যবহার হচ্ছে পূর্ণপ্রান্তর প্রতিফলন মাধ্যমে পাওয়া যায়। যে মরিচিকা হচ্ছে মরুভূমিতে, যেখানে কোনো পানির অস্তিত্ব নেই, কিন্তু দেখা যাবে আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে যখন অনেকগুলো দেখতে চাইবো তখন দেখা যাবে সেখানে মনে হচ্ছে যেন পানি আছে, পানির জল জমা, অর্থাৎ সেই জিনিসটা সৃষ্টি হয় পূর্ণপ্রান্তরের প্রতিফলনের মাধ্যমে। কিন্তু কোনো তৃষ্ণাস্ত লোক মরুভূমিতে যখন সেইটা পানির আশা সেখানে যায়, সেখানে আবার তাকে ধুধু পান, এরপর যখন সেই ধুলা কত দূরে থাকায়, এমনকি সেই বিষয়টা কিন্তু মরুভূমিতে হয়, আবার পিছলা রাস্তায়, পিছলার ঢালাই রাস্তায় কিন্তু অনেক দূরে আমরা সূর্যের আলোর মাধ্যমে পূর্ণপ্রান্তরের প্রতিফলনের মাধ্যমে সেই বিষয়টা আমরা দেখতে পাই। তাহলে পূর্ণপ্রান্তরের প্রতিফলনের মাধ্যমে রঙন এবং মরিচিকা জিনিস আমরা দেখতে পাই। এখন পূর্ণপ্রান্তরের প্রতিফলনের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে আমাদের যান্ত্রিক কিছু ব্যবহার, অপটিক্যাল ফাইবার আছে। আজকালকার যুগে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল মানে হচ্ছে কাঁচ, আর ফাইবার মানে হচ্ছে তন্ত্র, কাঁচতন্ত্র। এখন কাঁচতন্ত্রগুলো অনেকটা সরু, আমাদের চুলের মতো, তবে কাঁচতন্ত্র, কাঁচ দ্বারা করে। তো সেখানে যখন আলো রশ্মি দিয়ে প্রবেশ করে দেওয়া হয়, তারপর দেখা যায় সেগুলো পূর্ণপ্রান্তরের প্রতিফলন, আলো প্রতিফলিত হয়ে পূর্ণপ্রান্তরের প্রতিফলিত হতে হতে যে পরিমাণ ইনপুট নিয়ে সেখানে আলো, যে এনার্জি নিয়ে ঢুকে দেওয়া হয়, সেগুলো যখন ওখান থেকে বাইরে আউটপুট হয় অনেক বেশি শক্তি নিয়ে সে বাইরে হয়। সেই বর্ধিত শক্তিটা দিয়ে আজকালকার আধুনিক যুগে অনেক কিছু সম্পন্ন করা হচ্ছে, বেশি করে যোগাযোগ ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, শিল্প কারখানার ক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবার ব্যবহার অধিকে ব্যবহারযোগ্য, আমরা সেই জিনিসটাকে লক্ষ্য করতে পারতেছি। এরপর আসলে টেলিস্কোপ, ওই যে সমুদ্রের তলদেশে কোনো কিছু দেখার জন্য, অথবা তলদেশ থেকে জল তলদেশ থেকে উপরে কোনো কিছু দেখার জন্য, অথবা বাঁকা পথে কোনো জিনিস, এই যে আমি রুমে আছি, ওই রুমে আমি সরাসরি কোনো কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমার দেখতে ইচ্ছা করছে, আমি কিন্তু টেলিস্কোপ দিয়ে সেগুলো দেখতে পারবো। তো সেখানেও কিন্তু পূর্ণপ্রান্তরের প্রতিফলনের মাধ্যমে টেলিস্কোপের কার্যক্রম পূর্ণপ্রান্তরের প্রতিফলনের মাধ্যমে এই ধরনের যে জিনিসগুলো সরাসরি দেখা যায় না, সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। আর বাইনোকুলার, এখানে শুধুমাত্র টেলিস্কোপের মধ্যে পূর্ণপ্রান্তর প্রতিফলন, কিন্তু এখানে পূর্ণপ্রান্তরের প্রতিফলন, কিন্তু এখানে শুধুমাত্র এমনি দর্পণ ব্যবহার করা, কিন্তু বাইনোকুলারের মধ্যে প্রিজম ব্যবহার করা, প্রিজম ব্যবহার করে কিন্তু প্রয়োগটাই পূর্ণপ্রান্তরের প্রতিফলনের মাধ্যমে বাইনোকুলার হলো, টেলিস্কোপগুলো সবগুলোতেই, অপটিক্যাল ফাইবারগুলো সবগুলোতেই পূর্ণপ্রান্তরের প্রতিফলনের মাধ্যমে তারা নির্দিষ্ট কাজ কমপ্লিট করা, অর্থাৎ যেগুলো আমরা সরাসরি দেখতে পাবো না, বাঁকা প্রত্যেক জিনিস, বাঁকা জিনিস দেখতে গেলে ওখানে যেতে হবে, কিন্তু আমি এখান থেকে সেগুলো দেখতে পাবো এই যন্ত্রগুলোর সাহায্যে। তার মানে এই যন্ত্রগুলো কাজ করে পূর্ণপ্রান্তরের প্রতিফলনের মাধ্যমে। এবার আসলে সর্বশেষ যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রিজম। এই প্রিজম আমরা জানি আলোর প্রতিসরণের এই কার্যক্রম সম্পন্ন করার জন্য একটা মাধ্যম, এবং দুটা তল অনেকটা সমদ্বিবাহু, এই দুটা তলকে সমসত্ব দুটা মাধ্যম দ্বারা এইভাবে করে একটা ফ্রেম বন্ধ করা হয়। এটা ভূমি, এটা দুটা তল, এই দুটা তলে আলোকিত হবে, আপতিত হবে, এইরকম মাধ্যমকে বলা হয় প্রিজম। অর্থাৎ দুটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম, দুই পৃষ্ঠে
সমসত্ব মাধ্যম তৈরি, মাধ্যম দ্বারা তৈরি, মাধ্যম দ্বারা কাজ দ্বারা, কি দ্বারা? কাজ দ্বারা তৈরি দুই পৃষ্ঠ স্বচ্ছ সমসত্ব মাধ্যম দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র, যেটা কাজ দ্বারা তৈরি করা হয়, এটাকে বলা হয় প্রিজম। এবার আরেকটা জিনিস হচ্ছে লেন্স, তাও কাজ দ্বারা তৈরি। এবার লেন্স বিভিন্ন ধরনের হয়, আমরা সাধারণত দুই ধরনের লেন্স এখান থেকে জানতে পারবো, একটা হচ্ছে উত্তর লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। এখন আমি আগে বলে রাখি এগুলো হচ্ছে গোলীয় লেন্স, অর্থাৎ গোলক থেকে সৃষ্ট। এই যে দুটো গোলকের অংশ যদি এরকম হয়, দুটি গোলকের অংশ দিয়ে এভাবে নেওয়া হয়, এই যে দুইটা পৃষ্ঠ, এখানে দুইটা পৃষ্ঠ স্বচ্ছ, এই জন্য আলো প্রতিসরণ, অর্থাৎ স্বচ্ছ পৃষ্ঠে আলো প্রতিসরণ হয়। অস্বচ্ছ একটা পৃষ্ঠ ছিল, সেটা আলো প্রতিফলনের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিফলনের জন্য অস্বচ্ছতার মাধ্যমে প্রতিফলন করবে আর স্বচ্ছতার মাধ্যমে প্রতিসরণ করবে। এখন দুইটা পৃষ্ঠ এরকম বলে যেমন প্রিজম, আর এরকম বলে উত্তল। উভয় পৃষ্ঠ উত্তল এবং স্বচ্ছ, এই জন্য এখানে আলো ঘটনা যেটা করবে সেটা হবে কি? আলো প্রতিসরণ। এই জন্য আলো প্রতিসরণ আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। দুইটা গুলিয়ে পৃষ্ঠের আলো, এই যে এটাকে একটা আমরা গুলিয়ে চিন্তা করতে পারি, এটাকে একটা গুলিয়ে আমরা চিন্তা করতে পারি। এই দুটো অংশ দ্বারা সৃষ্ট এই যে অংশটা, এটাকে বলা হবে উত্তল। ঠিক অনুরূপভাবে আমরা আরেকটা জিনিস এখানে গুলি অংশ দ্বারা সৃষ্ট একটা লেন্স আমরা এখানে দেখতে পারি, যে এখানে ব্যবহার হবে, সেটা হচ্ছে অবতল। এই যে এদিকে একটা গুলো, এদিকে একটা, এদিকে একটা গুলো, এদিকে একটা গুলো, এই দুটো গুলোকে এই অংশটা কেটে নেওয়া হলো, এতটুকু এতটুকু, এতটুকু এতটুকু, তাহলে এগুলো বা আর এই যে এদের সংযোগের মাধ্যমে যে লেন্সটা সৃষ্টি হলো, সেটা হচ্ছে অবতল। তার মানে কি? এই যে এটা অবতল, এটা অবতল, দৈনতা পৃষ্ঠ কিন্তু স্বচ্ছ, এই জন্য আলো প্রতিসরণ করবে। এবং আলো প্রতিসরণ করবে বলে সেটা লেন্স, অর্থাৎ লেন্সে সাধারণত আলো প্রতিসরণ করবে, অর্থাৎ দুটো স্বচ্ছ মাধ্যমে আলো প্রতিসরণ করবে, এবং দুটো স্বচ্ছ মাধ্যমে তারা আবদ্ধ ক্ষেত্র। তাহলে লেন্স আমরা কি বলতে পারি? লেন্স হচ্ছে কাজ দ্বারা তৈরি এমন একটা বদ্ধ ক্ষেত্র, হ্যাঁ, যেটাতে আলো প্রতিসরণ করবে। অর্থাৎ আলো প্রতিসরণ কটা সেই লেন্সগুলোর কথা যদি বলি, দুই ধরনের গুলি লেন্স, একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে অবতল। আমরা আগামী ক্লাসে এই লেন্সে বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করবো এবং তার আলো প্রতিসরণের নিয়ম নিয়ে আলোচনা করবো। তারপর বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্ব গঠন প্রক্রিয়া আলোচনা করবো। এই আশা ব্যক্ত রেখে আজকে আমি ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে এবং সবাই ভালো থাকবেন।